হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রেন বক্স একাডেমি। আমি তোমাদের শুভ স্যার, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ব্রেন বক্স একাডেমি। আজকে নিয়ে চলে এসেছি রেলওয়ে, এসএসসি এবং সমস্ত স্টেট এক্সামের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হলো কম্পিউটার বেসিক্স। এই কম্পিউটার বেসিক্স থেকে প্রায়ই অনেকগুলো কোশ্চেন আমাদের পরীক্ষায় এসে থাকে। তো কম্পিউটারটাকে আমরা রীতিমতো গুরুত্ব দিই না বলে তার ফলে এখানে নাম্বারটা আমাদের অনেকটাই কমে যায়। তো সেই জন্য রেলের পরীক্ষা, এসএসসির সমস্ত পরীক্ষাতেই কিন্তু কম্পিউটারের পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে পরপর চ্যাপ্টার ওয়াইজ করাবো। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি সেটা হলো ইন্টারনেট। ইন্টারনেট সম্পর্কে অনেক কিছু তথ্য আমাদেরকে জানতে হয়, কারণ এগুলো আমাদের রেগুলার লাইফের সাথে রিলেটেড। ফলে এখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো তোমরা প্রত্যেকে ভিডিওটা পুরোটা দেখবে। অনেকের হয়তো হয়ে গেছে, তারাও দেখবে, যাতে কোনো জায়গা তোমাদের বাদ না হয়ে যায়, বা যে জিনিসগুলো আমি এক্সট্রা ইনফরমেশন রেখেছি সেগুলো তোমাদের জানা আছে কিনা সেগুলো অবশ্যই মিলিয়ে দেখবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আসি, ইন্টারনেট কি জিনিস। ইন্টারনেট হলো একটা গ্লোবাল সিস্টেম, যেখানে অনেক কম্পিউটার নেটওয়ার্ক ইন্টারকানেক্টেড থাকে। মানে কি? মানে কম্পিউটারের যে নেটওয়ার্কগুলো, সেগুলো হোল ওয়ার্ল্ডে একটার সাথে আরেকটা কানেক্টেড আছে। কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। এই ইন্টারনেটের মাধ্যমে এই যে নেটওয়ার্কগুলো কানেকশন আছে, তার ফলে কি হয়, এই ইন্টারনেটকে সঠিকভাবে চালানোর জন্য আমাদেরকে কি করতে হয়, কিছু প্রোটোকলস বা কিছু গাইডলাইন্স আমাদেরকে মেনে চলতে হয়। এই প্রোটোকলসগুলোকেই বলা হয় ইন্টারনেট প্রোটোকলস বা টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এই প্রোটোকলগুলো মানার মাধ্যমেই কিন্তু গোটা দেশের সমস্ত যে কম্পিউটার নেটওয়ার্ক, সেগুলো সঠিকভাবে কাজকর্ম চালাতে পারে। এবার চলে আসি হিস্ট্রি অফ ইন্টারনেটে। হিস্ট্রি অফ ইন্টারনেট পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 1969-এ ওয়ার্ল্ডের প্রথম নেটওয়ার্ক স্থাপিত হয়। কার দ্বারা? আরপানেট, ARPANET। ফুল ফর্মটা প্রত্যেকে ভালো করে দেখে রাখবে, প্রচুরবার পরীক্ষা জিজ্ঞাসা করেছে। অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। নেক্সট, 1971 ইমেল, আমরা সবাই জানি ইলেকট্রনিক মেল যার ফুল ফর্ম, সেটি আবিষ্কৃত হয় রে টমলিনসনের দ্বারা। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, 1983 ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, বা যেটাকে আমরা ইন্টারনেট প্রোটোকল বলে চলি, সেইটা হলো একটা স্ট্যান্ডার্ড কমিউনিকেশন মেথড ছিল ফর আরপানেট। 1989 আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, WWWC, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW, এটা ছিল আমাদের দেশের, বা বলতে পারি দেশের নয়, বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার। আমরা এখন প্রত্যেকেই ইন্টারনেটে কাজ করার জন্য ওয়েব ব্রাউজার ওপেন করি। ওয়েব ব্রাউজারের মধ্যে প্রথম ওয়েব ব্রাউজার যদি জিজ্ঞাসা করে, যেটা 1991-এ হয়েছিল, ফার্স্ট ওয়েব ব্রাউজার, দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে দিস ইজ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। প্রচুরবার জিজ্ঞাসা করে WWW, এটা কি জিনিস? এটা একটা ওয়েব ব্রাউজার, ঠিক আছে? এবং এটা ক্রিয়েট করে কারা? স্যার টিম বার্নার্স-লি। খুব ভালো করে মনে রাখবে। নেক্সট এবং সব থেকে ইম্পর্টেন্ট এই স্লাইডের, সেটা হলো 1995-এর 15th আগস্ট 1995 ইন্ডিয়াতে কি চালু হলো? ইন্টারনেট চালু হলো। এবং কারা চালু করলো? VSNL, বিদেশ সঞ্চার নিগম লিমিটেড। ভালো করে মনে রাখ। নেক্সট স্লাইডে চলে যাই। ডোমেন নেম। এখানে ইন্টারনেট সম্পর্কে যা যা আমি দেখিয়ে দিয়েছি, এগুলো খুব ভালো করে পড়বে। এছাড়াও বহু তথ্য আছে ইন্টারনেট সম্পর্কে, কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামের রেসপেক্টে সবকিছু পড়ার দরকার নেই। এই জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসছে। আমি যখন MCQ সিরিজ আনবো এই ইন্টারনেট বা কম্পিউটারের উপর, তখন তোমরা দেখবে এগুলো থেকেই সব কোশ্চেন কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে পড়ছে, সেটা SSC হোক বা রেলওয়ে হোক। তো এই জায়গাগুলো থেকে কোনো কিছু বাদ দেবেন। তো এবার চলে আসি ডোমেন নেম। আমরা জানি যে ইন্টারনেটে কোনো কিছু সার্চ করার জন্য বা কোনো কিছুর অস্তিত্ব থাকার জন্য একটা নাম দরকার। যেমন আমাদের অস্তিত্বের জন্য আমাদের একটা নাম রয়েছে, প্রত্যেকটা মানুষের ডিস্টিংক্ট নাম রয়েছে। এক্স্যাক্টলি ইন্টারনেটের মধ্যে বা এই গ্লোবাল নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকটা কোয়ান্টিটিকে বা প্রত্যেকটা অর্গানাইজেশনকে বা প্রত্যেকটা বস্তুকে আলাদা করার জন্য তাদের একটা নাম রয়েছে। দিস ইজ কল্ড ডোমেন নেম। এই ডোমেন নেমটা কি করে? এটা ইউজ টু আইডেন্টিফাই সার্ভিসেস। কি সার্ভিস আমি নিতে চাইছি বা কোন সার্ভিসের কথা আমি বলছি, সেটা অর্গানাইজেশন হতে পারে, সেটা কোনো গভর্নমেন্ট সার্ভিস হতে পারে,
সেটা কোনো প্রাইভেট সার্ভিস হতে পারে। তো সেইগুলোকে আইডেন্টিফাই করার জন্য ইন্টারনেটের মধ্যে সাচ এস ওয়েবসাইট, কোনো ওয়েবসাইট হতে পারে, সেটা গভর্নমেন্টের ওয়েবসাইট হতে পারে, ইমেল সার্ভিস হতে পারে, এইগুলোর জন্য আমাদেরকে একটা স্পেসিফিকেশন দরকার হয়। দিস ইজ কল্ড ডোমেন নেম। এই ডোমেন নেম তিনটে ধরনের আছে। নর্মালি সব থেকে বেশি ইউজ হয় যেটা, সেটাকে বলে টপ লেভেল ডোমেন বা টিএলডি। যে কোনো ডোমেন নেম লেখার একটা পদ্ধতি আছে, সেটা আমি আসছি আস্তে আস্তে, এখানে ছবিতেও দিয়ে দিয়েছি। তো এই টপ লেভেল ডোমেন যেটা, সেটা কোথায় থাকে? ডোমেন নেমের একদম রাইট মোস্ট সেগমেন্টে থাকে। রাইট মোস্ট সেগমেন্ট মানে একদম রাইট পোর্শনে থাকে। যেমন এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ ডোমেন নেম ডট, এই ডোমেন নেমের পরে একদম রাইট মোস্ট যে পার্টটা, সেটা কি? .com। ইট ইজ এ টপ লেভেল ডোমেন। সবাই দেখতে পাচ্ছ টপ লেভেল ডোমেন কোনটাকে বলে? এই যে .com, এইটুকু পার্টটাকে বলা হয় টপ লেভেল ডোমেন। ঠিক আছে? আর মাঝখানে কি থাকে? ডোমেন নেম। পরিষ্কার দেখা যাচ্ছে? ঠিক আছে, তাহলে আমাকে শুধু মনে রাখতে হবে যে টপ লেভেল ডোমেন কোনটা এবং তার পজিশন কোথায়। ঠিক আছে, এক্সাম্পল যেমন দিয়ে দিচ্ছি www.adda247.com। এটা আমরা একটা খুব পরিচিত সাইট। তো প্রথমেই বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও বা কিছু নয়, এটা জাস্ট ফর এক্সাম্পল আমি এটা নিয়েছি। www.adda247.com এটা হলো একটা ফুল অ্যাড্রেস। এর মধ্যে ডোমেন নেম কোনটা? adda247। ডোমেন নেম এক্সটেনশন কোনটা বা টপ লেভেল ডোমেন কোনটা? .com। একদম রাইট মোস্ট পার্টে এটা আছে, সিট ইজ টপ লেভেল ডোমেন। ঠিক আছে, এটাকে ডোমেন নেম এক্সটেনশনও বলা হয়। নেক্সট, দ্য কনসেপ্ট অফ টিএলডি, টপ লেভেল ডোমেনের এই কনসেপ্টটা, এটা কারা ক্রিয়েট করেছিল? যারা প্রথম নেটওয়ার্ক স্থাপিত করেছিল, তার নাম হচ্ছে ARPANET, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। কত সালে তৈরি করেছিল? 1960-তে, উইথ দ্য গোল অফ ইজিং দ্য প্রসেস অফ মেমোরাইজিং আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস কি জিনিস? আইপি অ্যাড্রেস হলো একটা ইউনিক অ্যাড্রেস, যেটা আমরা পড়বো পরবর্তী স্লাইডে। ইন্টারনেটে কোনো কিছুকে সার্চ করার জন্য একটা ইউনিক অ্যাড্রেস দরকার হয়, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। সেই আইপি অ্যাড্রেসকে মেমোরাইজ করার জন্য, সহজে মনে রাখার জন্য আমরা কি করতাম? একটা টপ লেভেল ডোমেন আমাদের যেটা ছিল তার রাইট সাইডে দিয়ে দিতাম। যেমন .com, এই .com টপ লেভেল ডোমেনটা থাকলে আমরা সহজেই বুঝে যাবো কি এটা কোনো কমার্শিয়াল পারপাসে ব্যবহার করা হচ্ছে বা কমার্শিয়াল সার্ভিসের জন্য ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট চলে আসছি ICANN। এটার ফুল ফর্ম প্রচুরবার জিজ্ঞাসা করেছে। এটা হলো দ্য ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস ক্লাসিফাইজ টপ লেভেল ডোমেন্স। এরা কি করেছে? এই যে .com কে আমি এক্ষুনি বললাম যে কমার্শিয়াল হিসেবে ব্যবহার করা হয়, .in যদি থাকে সেটাকে ইন্ডিয়ার রেসপেক্টে ব্যবহার করা হয়। তো এই যে নামগুলোর প্রতিটার ক্যাটাগরি, এগুলো ডিফাইন করেছে কে? এই ICANN, দ্য ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস। তারাই কিন্তু এগুলোকে, নাম এবং নাম্বারগুলোকে তারাই কিন্তু ডিফাইন করেছে বিভিন্ন ক্যাটাগরিতে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি ডোমেন নেম সিস্টেম। তাহলে ICANN এরা কি করেছে? ডোমেন নেমের টপ লেভেল ডোমেনের যে নামগুলো, সেই ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করেছে। তারা কিসের ভিত্তিতে সিলেক্ট করেছে? পারপাস, কি পারপাসে ব্যবহার করা হচ্ছে, ওনার কে, তার ভিত্তিতে সিলেক্ট করেছে। জিওগ্রাফিক্যাল লোকেশন, যেমন আমি বললাম .in মানে হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে, .UK মানে ইউকে, ইউনাইটেড কিংডমের ক্ষেত্রে। তো এইরকম আছে, আমি এগুলো পরবর্তী স্লাইডে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এবার চলে আসি ডোমেন নেম সিস্টেম। প্রচুরবার এর ফুল ফর্ম পরীক্ষায় পড়ে, DNS। মনে রাখবে, ডোমেন নেম সিস্টেম ইজ এ নেমিং ডেটাবেস। একটা ডেটাবেস মানে হচ্ছে একটা কালেকশন অফ ডেটা। এখানে বিভিন্ন কালেকশন থাকে। কিসের কালেকশন? নামের কালেকশন। এটাকে বলা হয় নেমিং ডেটাবেস। এই ডোমেন নেম সিস্টেম একটা নেমিং ডেটাবেস ইন হুইচ ইন্টারনেট ডোমেন নেমস আর লোকেটেড। ইন্টারনেটের যে ডোমেন নেমগুলো আছে সেগুলো কার মধ্যে থাকে? এই ডোমেন নেম সিস্টেমের মধ্যে থাকে। লোকেটেড অ্যান্ড ট্রান্সলেটেড ইনটু ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসেস। এবং সেই ডোমেন নেমগুলো কিসে ট্রান্সফার হয়ে যায়? ট্রান্সলেট হয়ে যায়, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসে ট্রান্সফার হয়ে যায় বা ট্রান্সলেট হয়ে যায়। DNS ইজ রিকোয়ার্ড ফর দ্য ফাংশনিং অফ দ্য ইন্টারনেট। ডোমেন নেম সিস্টেম থাকতেই হবে। আমি যদি একটা ডেটাবেস চালু করি এবং সেখানে যদি আমার নামই না থাকে, আমি নিজেকে খুঁজে পাবো না এর মধ্যে। তো সেই জন্য ডোমেন নেম সিস্টেম ইন্টারনেটের ফাংশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, DNS ইজ এ TCP/IP প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের মধ্যে ব্যবহার করা হয় অন ডিফারেন্ট প্ল্যাটফর্মের মধ্যে। এবং লাস্ট পয়েন্ট, ইট ইজ অ্যান অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল ফর মেসেজ এক্সচেঞ্জ বিটুইন ক্লায়েন্টস অ্যান্ড সার্ভার। আমি ক্লায়েন্ট
আর আমি যখন কোনো কিছু সার্চ করি সেটা কোথায় যায়, সার্ভারে যায়। ঠিক আছে, এবার ক্লায়েন্ট এবং সার্ভার, আমি ধরো কোনো একটা কিছু সার্চ করলাম যে ব্রেন বক্স একাডেমিয়া, এটা আমি সার্চ করলাম, এটা সার্চ করার সাথে সাথে কি হবে, এটা সার্ভারে যাবে। তো সার্ভার আমাকে তখনই দেবে যদি সার্ভারে এই ব্রেন বক্স একাডেমিয়ার নামটা কি থাকে, এনলিস্টেড থাকে। তো সেই জন্য এই ডোমেন নেম সিস্টেমটা কি করে, মানে ক্লায়েন্ট এবং সার্ভার এদের মধ্যে কমিউনিকেশনটা বা মেসেজ এক্সচেঞ্জ করাতে সাহায্য করে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে যেমন আমি দিয়ে রেখেছি এই যে পুরো অ্যাড্রেসটা, এরকম তোমরা অনেকেই দেখেছো। এখানে www এটাকে বলা হয় সাবডোমেন, তার আগে HTTPS থাকে, এটা আমরা পড়াবো, এটাকে বলে প্রোটোকল। এই প্রোটোকল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরে থাকে ডোমেন নেম, এখানে কোনো একটা ডোমেন নেম থাকবে, যেমন এখানে উদাহরণ দিয়েছি আড্ডা247, সেটা হলো ডোমেন নেম। তারপরে রাইট মোস্ট পার্টে থাকবে টপ লেভেল ডোমেন। ঠিক আছে, এটা হচ্ছে পুরো অ্যাড্রেস। নেক্সট স্লাইডে চলে আসি, টাইপস অফ ডোমেনস, ডোমেনের কি কি টাইপ হয়, এখানে শুধু যেগুলো লিখে দিয়েছি এগুলো ভালো করে পড়ে রাখবেন। জেনারিক টপ লেভেল ডোমেন GTLD বলা হয়, স্পন্সর টপ লেভেল ডোমেন STLD বলা হয়, কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন CCTLD বলা হয়। এই 3 ধরনের টপ লেভেল ডোমেন আছে, শুধু তোমাদেরকে এগুলো মনে রাখতে হবে কোনটা কার মধ্যে পড়ে। ঠিক আছে, এগুলোর নামগুলো দেখলেই বুঝতে পারবে। .com এটা কমার্শিয়াল ইউজের জন্য হয়, নর্মালি .com দেওয়া থাকলো মানে সেটা কমার্শিয়াল ইউজ। ডোমেন নেমের রাইট মোস্টে যেটা থাকে সেটাকে বলে TLD, টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেনে যদি থাকে .com তাহলে বোঝা যাবে এটা কিসের জন্য ব্যবহার করে, কমার্শিয়াল ইউজের জন্য। .net থাকলে বোঝা যাবে এটা নেটওয়ার্কিং এর জন্য ব্যবহার করে। .info থাকলে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য প্ল্যাটফর্ম যদি হয় তারা ব্যবহার করে। .biz যদি দেওয়া থাকে বিজনেসের জন্য। .org এটা তোমরা প্রায়ই দেখতে পারবে। .org হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশনের জন্য। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে জেনারিক টপ লেভেল ডোমেন। এছাড়াও আছে স্পন্সর টপ লেভেল ডোমেন, যেমন হচ্ছে কি .edu এটা হলো হায়ার এডুকেশন কোনো ইনস্টিটিউশন, তারা তাদের ডোমেন নেমের লাস্টে রাখবে। .gov কোনো গভর্নমেন্ট এজেন্সি রাখবে। .cat কোনো ক্যাটালিয়ান লিঙ্গুইস্টিক কালচারাল কমিউনিটি রাখবে। .travel মানে ট্রাভেল বিজনেসের জন্য। .museum মিউজিয়াম অপারেশনের জন্য। ঠিক আছে, শুধু এটা মনে রাখবে, এগুলো প্রচুরবার পরীক্ষায় পড়ে, ম্যাচ করতে দেয়। ঠিক আছে, ম্যাচিং কোশ্চেন দেয়। .in এটা হচ্ছে কান্ট্রি কোড, তাহলে .in কিসের জন্য ব্যবহার করা হবে, ইন্ডিয়ার জন্য। .us ইউনাইটেড স্টেটের জন্য। .d জার্মানির জন্য। ঠিক আছে, .uk ইউনাইটেড কিংডম ইংল্যান্ডের জন্য। .cn চায়নার জন্য। এগুলো হচ্ছে ডোমেন নেম, টপ লেভেল ডোমেন। এগুলো সবই ডোমেন নেমের রাইট সাইডে কি হবে, বসবে। ঠিক আছে, নেক্সট এবার চলে আসি আরেকটা নতুন টপিক, সেটা হলো কি ইউনিফর্ম রিসোর্স লোকেটার। প্রচুরবার পরীক্ষায় এই নামটার ফুল ফর্ম জিজ্ঞেস করে, দ্যাট ইজ URL। আমরা অনেকেই দেখেছি URL শেয়ার করতে। URL শেয়ার করা জিনিসটা কি, URL জিনিসটা কি একটু বুঝে নিই। URL হলো একটা ফুল ফর্ম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটার। এটা হলো একটা ইউনিক আইডেন্টিফায়ার। কোনো ওয়েবসাইট, কোনো কিছুর যদি আমি ইন্টারনেটে ইউনিক ভাবে তাকে খুঁজতে চাই, তাহলে তার ইউআরএলটা আমার খুব দরকার হয়। যেমন এই ভিডিওটা যেটা তোমরা দেখছো, এর একটা ইউআরএল আছে, মানে কি গোটা গ্লোবাল নেটওয়ার্কের মধ্যে ইন্টারনেটের সাহায্যে এটা যুক্ত আছে। গ্লোবাল নেটওয়ার্কের মধ্যে এই ভিডিওটাকেই, পার্টিকুলার আমার এই ভিডিওটাকেই যদি তোমাকে দেখতে হয়, তাহলে আমি যে ইউআরএলটা তোমাদেরকে শেয়ার করে দেবো, সেই ইউআরএলটাই ক্লিক করলেই তুমি সেই জায়গায় পৌঁছে যাবে। দ্যাট মিনস কি এই গ্লোবাল নেটওয়ার্কের মধ্যে ইউনিকলি আইডেন্টিফাই করতে সাহায্য করছে কে, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ঠিক আছে, এটা হলো একটা ইউনিক আইডেন্টিফায়ার ইউজ টু লোকেট এ রিসোর্স অন দ্য ইন্টারনেট। ইন্টারনেটের মধ্যে প্রচুর রিসোর্স আছে, তার মধ্যে আমার ভিডিওটাকে খুঁজে পাবে কি করে, আমার ভিডিওটার জন্য একটা পার্টিকুলার ইউআরএল থাকবে। ঠিক আছে, নেক্সট কি, ইট ইজ দ্য মেকানিজম ইউজড বাই ব্রাউজার্স টু রিট্রিভ এনি পাবলিক সোর্স অন দ্য ওয়েব। এটা একটা পদ্ধতি যার সাহায্যে আমরা ব্রাউজারের মধ্যে কোনো পাবলিশড সোর্সকে আমরা নেটওয়ার্কের মধ্যে থেকে খুঁজে নিতে পারি। ঠিক আছে, যেমন ব্রাউজারে গিয়ে আমি সার্চ করলাম ইউটিউবে গিয়ে সার্চ করলাম ব্রেন বক্স একাডেমিয়া বাই শুভ স্যার, তারপরে আমি সার্চ করে নিলাম যে কম্পিউটারের ইন্টারনেট টপিকটা, তাহলে কি হলো, ওয়েবের মধ্যে ব্রাউজারের মধ্যে গিয়ে আমি কি করলাম, ইউআরএলটা সার্চ করলাম, তাহলে আমি কি করলাম, এই ভিডিওটা পেয়ে গেলাম। তো এটা একটা পদ্ধতি। নেক্সট আমরা চলে আসছি এক্সাম্পল। এখানে একটা বড় এক্সাম্পল দেওয়া আছে, এটা পুরোটাই হচ্ছে কার এক্সাম্পল, এগুলো হচ্ছে এই পুরোটাই হচ্ছে এই একদম এখান থেকে স্টার্ট করে একদম এখান পর্যন্ত পুরোটাই হচ্ছে একটা ইউআরএল এর এক্সাম্পল। ঠিক আছে, এখানে অনেক কিছু কথা লেখা আছে, আমি একটা একটা করে বলে দিচ্ছি তাহলেই বুঝতে পেরে যাবে। ইউআরএল এর প্রথমেই থাকে যেটা, সেটা হলো প্রোটোকল বা স্কিম। এই স্কিমটাকেই বলা হয় প্রোটোকল।
যেটা আমাদেরকে ইন্টারনেটে কোনো কিছু আপলোড করতে গেলে মেনে চলতে হবে। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট থাকে www ডট, যেটাকে আমরা বলেছি সাবডোমেন। ঠিক আছে, মনে আছে সাবডোমেন। তারপরে থাকে ডোমেন নেম, এই যে ডোমেন নেম 3 নম্বরে, দিস ইজ নাম্বার 1, দিস ইজ নাম্বার 2। তারপরে থাকবে ডোমেন নেম 3। তারপরে ডোমেন নেমের রাইট সাইডে থাকবে টপ লেভেল ডোমেন, এই 4 নম্বর। 5 নম্বরে কি থাকবে, 5 নম্বরে পোর্ট নাম্বার থাকে বা সাব ডিরেক্টরি থাকে, কোথায় গিয়ে খুঁজবে, পোর্ট নাম্বার। তারপরে থাকে কি, 6 নম্বরে থাকে পাথ। তারপরে থাকে কি, তারপরে থাকে কোয়ারি স্ট্রিং সেপারেটর। কোয়ারি স্ট্রিং সেপারেটর মানে কি, একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে, এই দেখো একটা জিজ্ঞাসা চিহ্ন দেখতে পেয়েছো। ঠিক আছে, এই যে জিজ্ঞাসা চিহ্নটা, এটাকে বলে কোয়ারি স্ট্রিং সেপারেটর, এটা 7 নম্বরে থাকে। তারপরে থাকে কোয়ারি স্ট্রিং। এই কোয়ারি স্ট্রিং এর মধ্যে যেগুলো যেগুলো আমাদের কোয়ারি থেকে যা যা আমরা জানতে চাইছি, সেই কোয়ারির একটা পার্ট থাকে, এটা থাকে 8 নম্বরে। এবং লাস্ট পার্টে থাকে হ্যাশট্যাগ দিয়ে, যেটা সেটাকে বলে ফ্র্যাগমেন্ট। ঠিক আছে, এটা থাকে 9 নম্বর। এই 9টা পার্ট নিয়ে একটা ইউআরএল তৈরি হয়। তোমাদেরকে এগুলো পুরোটা মনে রাখতে হবে, এবং শুধু এইটুকু মনে রাখবে যে কোন কোন পার্টগুলো, ভিডিওটা 3-4 বার দেখলেই এটা মনে থেকে যাবে কোন কোন পার্টগুলো ইউআরএল এর মধ্যে থাকছে। দিয়ে দিতে পারে যে এই পোর্ট নাম্বার, এটা কি একটা ইউআরএল এর কম্পোনেন্ট, বা নিচের কোনটি ইউআরএল এর কম্পোনেন্ট নয়। তখন কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এটা 3-4 বার দেখলেই আমাদের মাথায় থেকে যায়। ঠিক আছে, নেক্সট সাইডে আসি। খুবই ইম্পর্টেন্ট জিনিস, ইন্টারনেট প্রোটোকল। অনেকক্ষণ ধরেই আমি বলে আসছি, ইন্টারনেটে গ্লোবাল নেটওয়ার্কে কোনো কিছু আপলোড করতে, কোনো কিছু ডাউনলোড করতে, কোনো কিছু কাজ করতে গেলে আমাদের কিছু প্রোটোকলস মেনে চলতে হয়। দিস ইজ কল্ড ইন্টারনেট প্রোটোকলস। এখানে আমি লিখেও দিয়েছি ইন্টারনেট প্রোটোকলস, যেটাকে কি বলা হয়, ইন্টারনেট প্রোটোকলস আর সেট অফ রুলস, কিছু রুলের একটা সমাহার, দ্যাট গভর্নস দ্য কমিউনিকেশন অ্যান্ড এক্সচেঞ্জ অফ ডেটা ওভার দ্য ইন্টারনেট। এইটা কি করে, এই রুলসগুলোর মাধ্যমে কি হয়, বিভিন্ন ডেটা ইন্টারনেটের মধ্যে কি হয়, কমিউনিকেশন হয় এবং এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, কাদের মধ্যে এক্সচেঞ্জ হয়, ক্লায়েন্টের মধ্যে, সার্ভারের মধ্যে, সার্ভার টু সার্ভারের মধ্যে। ঠিক আছে, সবার মধ্যে কমিউনিকেশন এবং এক্সচেঞ্জের জন্য ডেটার ইন্টারনেটের মধ্যে কি মেনে চলতে হয়, ইন্টারনেট প্রোটোকলকে মেনে চলতে হয়। তাহলে ইন্টারনেট প্রোটোকল আর কিছুই নয়, একটা সেট অফ রুলস, যেটা কমিউনিকেশন এবং এক্সচেঞ্জ অফ ডেটার জন্য ব্যবহার করা হয় কিসে, ইন্টারনেটের মধ্যে। ঠিক আছে, এই প্রোটোকলগুলোর সাহায্যে কি করা হয়, অ্যাড্রেস করা হয়। মনে রাখতে হবে এখানে ডেটাকে প্যাকেট হিসেবে ভাবা হয়। ঠিক আছে, ছোট ছোট ডেটা প্যাকেট হিসেবে ভাবা হয়। এই ছোট ছোট ডেটা প্যাকেটগুলোর মাধ্যমে কি হয়, কমিউনিকেশন হয়। ঠিক আছে, একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে। এবং তার ফলে কি হয়, সঠিক ডেস্টিনেশনে এই ডেটা প্যাকেটটা পৌঁছে যায়। আমি একজনকে ইমেল করলাম, তার কাছেই যেন সেই মেলটা পৌঁছে যায়, এটা আমি সবসময় চাইবো। অন্যজনের কাছে যেন না পৌঁছে যায়। বা আমি একটা এসএমএস করলাম হোয়াটসঅ্যাপে, সেটা যেন রাইট পার্সনের কাছে পৌঁছে যায়। তো এটা কিসের মাধ্যমে যাবে, ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমেই কিন্তু যাবে। এবং সেটার জন্য কি হবে, তারা এই ডেটাটাকে ছোট ছোট প্যাকেটের আকারে ভেঙে নেবে এবং সঠিক ডেস্টিনেশনে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এরপরে চলে আসছি টাইপস অফ ইন্টারনেট প্রোটোকল। যেগুলো পয়েন্টগুলো লিখে দিয়েছি, এখানে সমস্ত ডেটা অ্যাড করা আছে, শুধু নামগুলো এবং এদের ফুল ফর্মগুলো মনে রাখলেই যথেষ্ট। টিসিপি আইপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল। এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এসএফটিপি, সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। টেলনেট, টার্মিনাল নেটওয়ার্ক। পপ3 প্রচুরবার পরীক্ষায় পড়ে, এইচটিটিপি প্রচুরবার পরীক্ষায় পড়ে, এগুলো প্রচুরবার পরীক্ষায় পড়ে, প্রত্যেকটাই স্টার মার্ক, ভালো করে দেখে রাখ। পপ3, পোস্ট অফিস প্রোটোকল 3। ইউডিপি, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। এইচটিটিপিএস, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। গোফার, এটাও পরীক্ষায় দেয়, এটা এক ধরনের ইন্টারনেট প্রোটোকল। এআরপি, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। ডিএইচসিপি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। IMAP4, এই নামগুলো ভালো করে মনে রাখবে, অপশনে থাকলে বুঝতে পারবে এটা কি। বলবে হোয়াট ইজ IMAP4, এটা হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। দিস ইজ এ ইন্টারনেট প্রোটোকল। নেক্সট SIP, সেশন ইনিশিয়েশন প্রোটোকল। RTP, রিয়েল টাইম ট্রান্সপোর্ট প্রোটোকল। RLP, রিসোর্স লোকেশন প্রোটোকল। RAP, রুট অ্যাক্সেস প্রোটোকল। L2TP, মনে রাখবে L2TP, এটা কি ধরনের, লেয়ার 2 টানেলিং প্রোটোকল। PPTP, পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল। SNMP, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। TFTP, ট্রাইভাল বা ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল। আমি এখানে প্রোটোকলগুলোর ডেসক্রিপশন কিচ্ছু দিইনি। ঠিক আছে,
যদি কারোর এইগুলোর ডেসক্রিপশন লাগে তাহলে তারা আমাকে কমেন্টে জানাবে, তারপরে আমি রেডি করে দেবো। আমাদের নর্মাল পরীক্ষায় এদের ডেসক্রিপশন থেকে কোশ্চেন দেয় না, নর্মালি এদের ফুল ফর্ম থেকে কোশ্চেন দেয়, সুতরাং সেগুলো ভালো করে দেখে রাখবে। নেক্সট চলে আসছি আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস আমি আগেই বলেছি এটা হলো একটা ইউনিক অ্যাড্রেস, যার সাহায্যে ইন্টারনেটের মধ্যে কোনো কিছুকে বা লোকাল নেটওয়ার্কের মধ্যে কোনো কিছুকে আমরা খুঁজে পেতে পারি, আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, আইপি অ্যাড্রেস কি হয়? ইট এ স্ট্রিং অফ নাম্বার সেপারেটেড বাই পিরিয়ডস। কতগুলো পার্টে ভাগ করা একটা নাম্বার হয়, আর কিচ্ছু হয় না। ঠিক আছে, মনে রাখবে। আইপি অ্যাড্রেস কিভাবে এক্সপ্রেস করা হয়? 4টা নাম্বারের একটা সেট থাকে, আমি এখানে লিখে দিয়েছি সেট অফ 4 নাম্বার। সেট অফ 4 নাম্বার, 4টে নাম্বারের সেট থাকে, পরীক্ষায় কোশ্চেন দিয়েছে কতগুলো নাম্বারের সেট থাকে একটা আইপি অ্যাড্রেস। মনে রাখবে 4 নাম্বার। কি কি 4 নাম্বার সেটা আমরা জানি না, প্রত্যেকটা ডিফারেন্ট সোর্সেস এর জন্য আলাদা আলাদা আইপি অ্যাড্রেস হয়। এখানে আমি জাস্ট ফর এক্সাম্পল একটা দেখিয়ে দিয়েছি, যেমন 192.152.1.32। এগুলো হচ্ছে 4টা সেট, দেখতে পেয়েছো? 1 2 3 4, 4টা সেট অফ নাম্বার থাকবে এবং তাদের মাঝখানে শেষের পরে একটা করে ডট থাকবে। ঠিক আছে, এবং এই যে নাম্বারগুলো, এগুলো একটা রেঞ্জ আছে। ইচ নাম্বার ইন দ্য সেট ক্যান রেঞ্জ ফ্রম 0 to 255। ভালো করে মনে রাখবে, এগুলোর রেঞ্জ আমি 0 থেকে কোথা পর্যন্ত নিতে পারি? একদম লাস্ট 255 পর্যন্ত নিতে পারি, এর বেশি নিতে পারবো না, এটাই নিয়ম। এখান থেকে কোশ্চেন তৈরি হবে। ফুল আইপি অ্যাড্রেস রেঞ্জ তাহলে কোথা থেকে কোথায় জারি হবে বা রেঞ্জ করবে কোথা থেকে? সব থেকে রেঞ্জ মানে কি? সব থেকে নিম্ন সীমা, সব থেকে উচ্চ সীমা। তাহলে একদম নিম্ন সীমায় যদি যায় 0.0.0.0, সেখান থেকে কোথায় যাবে? 255.255.255। তাহলে এটাই হলো কি আইপি অ্যাড্রেসের রেঞ্জ। ঠিক আছে, এরপরে চলে আসছি 4 টাইপস অফ আইপি অ্যাড্রেস। এখানে আমি ছবিতে দিয়ে দিয়েছি। পাবলিক আইপি অ্যাড্রেস হয়, প্রাইভেট আইপি অ্যাড্রেস হয়, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস হয়, ডাইনামিক অ্যাড্রেস। তো 4 ধরনের আইপি অ্যাড্রেস শুধু মনে রাখবে, এখান থেকে কোশ্চেন সেরকম হয়। মেনলি যেটা থেকে কোশ্চেন হয় দ্যাট ইজ ভার্সনস অফ আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের কি কি ভার্সন আছে এখান থেকে কোশ্চেন হয়। একটা আছে ভার্সন 4, একটা আছে ভার্সন 6। IPv4 থেকে কি কি কোশ্চেন দেয়? এই আইপি অ্যাড্রেসের যে ভার্সন 4 সেটা কত বিটের অ্যাড্রেস? দ্যাট ইজ 32 বিট অ্যাড্রেস। IPv6 কত বিটের অ্যাড্রেস? মনে রাখবে 128 বিটের অ্যাড্রেস। আমি এখানে পার্থক্য করে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। এই IPv4 বা ভার্সন 4 এটা কোন ধরনের প্রোটোকল ইউজ করে? অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। IPv6 কোন ধরনের অ্যাড্রেস প্রোটোকল ইউজ করে? নেভার ডিসকভারি প্রোটোকল, মনে রাখবে। নেক্সট চলে আসি, এই IPv4টাকে ব্রডকাস্টিং মানে সম্প্রচারের জন্য ব্যবহার করা হয়, কিন্তু IPv6 যেটা সেটা কোনো সম্প্রচারকে সাপোর্ট করে না। সরি। নেক্সট, ইটস বাইনারি বিটস আর সেপারেটেড বাই ডটস। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোন ধরনের? IPv4। কেন? এর বাইনারি ডিজিট গুলো আমরা কিসের সাহায্যে সেপারেট করেছি? ডটের সাহায্যে। তার মানে এটা কোন ধরনের ভার্সন আইপি অ্যাড্রেসের? IPv4। IPv6 এইটা যদি অ্যাড্রেস লিখতাম তাহলে ডট এরকম দেওয়া হতো না, কোলন দেওয়া হতো, কোলন। ঠিক আছে, ধর 132 এরকম কোলন, ডিবি কোলন 6326 কোলন, এরকম কোলন দিয়ে দিয়ে লেখা হলে তাহলে আমরা তাকে বলবো যে এটা একটা IPv6 অ্যাড্রেস। আর যদি এরকম ডট দিয়ে লেখা হয় 11.12.111.3 এরকম মানে যদি দেওয়া হয়, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তাহলে বলবো এটা কি ধরনের অ্যাড্রেস? IPv4 অ্যাড্রেস। ঠিক আছে, এই 4টা করে পয়েন্ট অবশ্যই খেয়াল রাখবে। নেক্সট স্লাইডে চলে আসি, ইন্ট্রানেট কি এক্সট্রানেট কি। এই ডেটাগুলো কিন্তু সব জায়গায় তোমরা পাবে না, আমি তোমাদের জন্য ভালো করে এনে দিয়েছি, প্রত্যেকে এগুলো পড়বে এবং তোমাদের আশা করি খুবই উপকার হবে পরীক্ষার জন্য। এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, যেটা আমাদেরকে অনেকটা পরিমাণে কি করবে, আরো নতুন ধরনের ডেটা বা নতুন ভিডিও করতে উৎসাহ দেবে। ইন্ট্রানেট কি জিনিস? আমরা ইন্টারনেট সবাই জানি, ইন্ট্রানেট অনেকেই জানি না। ইন্ট্রানেট হলো এক ধরনের প্রাইভেট নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক ইন দ্য সেন্স কি, আমরা যেমন পড়েছি ইন্টারনেট, এটা একটা গ্লোবাল নেটওয়ার্ক। মানে আমি যদি ইন্টারনেটে কোনো কিছু এক্সপ্রেস করি সেটা গ্লোবালি সবার কাছে পৌঁছে যাবে, বাট ইন্ট্রানেট হলো এক ধরনের নেটওয়ার্ক যেটা শুধুমাত্র প্রাইভেটলি থাকবে এবং কিছু লিমিটেড, দেখতে পেয়েছো লেখা আছে লিমিটেড এবং অ্যাভেলেবল টু অনলি ফিউ পিসি। এমন একটা নেটওয়ার্ক যেটা কিছু কম্পিউটারের মধ্যে, পার্সোনাল কম্পিউটারের মধ্যেই থাকবে
এবং এটা সাধারণত এক একটা অর্গানাইজেশনের হয় যারা খুব সিকিউরলি কাজ করে, সেই সমস্ত অর্গানাইজেশনের একটা প্রাইভেট নেটওয়ার্ক থাকে, যে নেটওয়ার্কটা গ্লোবালি পাবলিশ হবে না। সিম্পল কথা হলো এটাকে বলে ইন্ট্রানেট। তাহলে ইন্ট্রানেট একটা প্রাইভেট নেটওয়ার্ক কন্টেন্ট উইথিন অ্যান এন্টারপ্রাইজ, একটা এন্টারপ্রাইজের মধ্যেই থাকে, ইউজ টু সিকিউরলি শেয়ার কোম্পানি ইনফরমেশন। যেখানে আমরা সিকিউরলি, যে ধরো কোনো কোম্পানির মধ্যে একটা নেটওয়ার্ক দরকার, তাদের এমপ্লয়ীদের মধ্যে খুব খুব কাছের যারা এমপ্লয়ি তাদের মধ্যে হয়, তাহলে বলবো ইন্ট্রানেট। ঠিক আছে, তাহলে ইন্ট্রানেট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ প্রাইভেট নেটওয়ার্ক ইউজড বাই অ্যান অর্গানাইজেশন। এটা খুবই লিমিটেড হয় এবং খুব সামান্য কয়েকটা পিসিতেই শুধুমাত্র এই নেটওয়ার্কটা যুক্ত থাকতে পারে। হোয়ার ইন্টারনেট, এটা অল পিসি অ্যান্ড এভরিওয়ান ক্যান অ্যাক্সেস। ইন্টারনেট গ্লোবাল নেটওয়ার্ক, তাই সমস্ত পিসিতেই থাকতে পারে এবং যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারে। বাট ইন্ট্রানেট এটাকে কিন্তু সবাই অ্যাক্সেস করতে পারবে না, খুব সামান্য পিসি যেগুলো আছে, দু তিনটে পিসি হয়তো থাকবে, ধরো অফিসের যারা সিইও আছে বা এমডি আছে, তাদের দু তিনজনের কাছেই এই নেটওয়ার্কটার মাধ্যমে প্রাইভেটলি কি হতে পারে, কথাবার্তা হতে পারে, বিভিন্ন ডিসকাশন হতে পারে। বাইরের কেউ কিন্তু এর মধ্যে ঢুকতে পারবে না। বোঝা গেল? এরপরে চলে আসছি এক্সট্রানেট কাকে বলে। এক্সট্রানেটও এক ধরনের প্রাইভেট নেটওয়ার্ক, বাট মনে রাখবে এই এক্সট্রানেট ইন্টারনেটের থেকে একটু ব্রড। মিনস কি, এই এক্সট্রানেট এটাও একটা প্রাইভেট নেটওয়ার্ক, এটাও একটা অর্গানাইজেশনের মধ্যেই থাকে, কিন্তু এটা এই অর্গানাইজেশনটা তার বিজনেস পার্টনার, তার সাপ্লায়ার, তার কাস্টমার সবার সঙ্গে কিন্তু শেয়ার করতে পারে। ঠিক আছে, an extranet control, it is a controlled private network that access allows to partners, vendors, suppliers and authorized set of customer। ঠিক আছে, আমার কোনো কোম্পানি আছে, আমি আর যে ভেন্ডার আছে যারা আমাকে মাল দেয়, বা আমার যারা পার্টনার আছে তাদের, বা বিভিন্ন সাপ্লায়ার্স আছে তাদের, ঠিক আছে, তাদের সঙ্গে সমস্ত রকম ভাবে এই নেটওয়ার্কটা যুক্ত আছে। তার মানে একটু ব্রড সেন্সে, কার থেকে ব্রড সেন্স, ইন্ট্রানেটের থেকে ব্রড সেন্সে। তো তাদের সেইটাকে আমরা বলছি এক্সট্রানেট। এটাও প্রাইভেট, গ্লোবালি নয়, কিন্তু এর এক্সটেনশনটা একটু, অ্যাক্সেসটা একটু বেশি। ঠিক আছে, এই জন্য আমি একটা ভেন ডায়াগ্রামের মধ্যে বুঝিয়ে দিয়েছি। ভেন ডায়াগ্রামটা কি দেখাচ্ছে, একদম বড় এতে কি থাকবে, ইন্টারনেট, গ্লোবাল ইন্টারনেট, তার মধ্যে কি থাকবে, ইন্টারনেটের মধ্যে ইন্টারনেট, তার মধ্যে একটু যদি কম যাই কি পাবো, এক্সট্রানেট, এক্সট্রানেট। আবার এক্সট্রানেটের থেকেও যদি আমি একটু কমে যাই তাহলে কি পেয়ে যাবো, ইন্ট্রানেট। কারণ ইন্ট্রানেট একদম প্রাইভেট, তার থেকে আরেকটু এক্সটেনশন বেশি কার, এক্সট্রানেট। আর একদম তার থেকেও বেশি এক্সটেনশন কার বা অ্যাক্সেস কার, ইন্টারনেট। তো এখানে দেখতে পাচ্ছ একদম একদম শুরু থেকে আছে, প্রথমে হচ্ছে 1 নম্বরে আছে ইন্ট্রানেট, তার মধ্যে কি আছে, এক্সট্রানেট, আবার তার মধ্যে আরো যদি সিকিউর হয় সেটা হয়ে গেল ইন্ট্রানেট। ঠিক আছে, সেই জন্য ভেন ডায়াগ্রামের মাধ্যমে এটা আমি বুঝিয়ে দিলাম। তো এই ছিল আমাদের ইন্টারনেটের ক্লাস, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। তোমরা প্রত্যেকে এই ভিডিওটা দেখো। এছাড়াও আমাদের চ্যানেলে মেজর ইভেন্টের সিরিজ এনেছে অর্পিতা ম্যাম, সেই ভিডিওগুলো প্রত্যেকে দেখো, প্রত্যেকটা তোমাদের পরীক্ষার জন্যই আনা হচ্ছে, আশা করি খুব কাজে লাগবে। খুব ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ, এবং পরের ভিডিওর জন্য ওয়েট করো।